যাত্রার শুরুটা হলো একদল বাউলদের কণ্ঠে ফকির লালন সাঁইজির বাউল গান দিয়ে। ড্রামাটিক আয়রনির মতো সাক্ষাৎ বিধাতাই জানিয়ে দিল আমাদের পৌষ মেলায় নান্দনিক প্রাপ্তি ঘটবে যথেষ্ট। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 2026 সালের পৌষ মেলা চলাকালীন আমাদের এবারের গন্তব্য শান্তিনিকেতন। চললাম পৌষ মেলা দেখতে। পৌষ মেলার নাম করলেই আমাদের চেতনায় জেগে ওঠে যে ছবি, তাতে ধরা পড়ে বাউল গান, হস্তশিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য ও বহু মানুষের মিলনক্ষেত্র। আর জেগে ওঠে দুটি মহাপ্রাণের নাম, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সমস্ত শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রেমী মানুষের কাছে শান্তিনিকেতনের দোলযাত্রা ও পৌষ মেলার আকর্ষণ একটা বিশেষ গুরুত্ব রাখে। সকাল সকাল দলবল নিয়ে হাওড়া স্টেশন থেকে চড়ে পড়লাম 13053 কুলিক এক্সপ্রেসে। বেলা 12:30 নাগাদ পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। সেখান থেকে একটা টোটো নিয়ে আমাদের হোটেল পশ্চিমবঙ্গ যুব হোস্টেলে পৌঁছালাম। একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই পৌঁছালাম শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলা প্রাঙ্গণে। শান্তিনিকেতনের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পৌষ মেলা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই মেলার পথ চলা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তবে প্রথমে এটি ঠিক মেলা ছিল না। এই মেলার নাম ছিল পৌষ উৎসব। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ বা 1843 সালের 21শে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের 2 বছর পর 1845 খ্রিস্টাব্দের 20শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ সেই উপলক্ষে প্রথম পৌষ উৎসবের সূচনা করেন গোড়েটির বাগানবাড়িতে। এরপর তিনি ব্রাহ্ম ধর্ম প্রচার ও প্রসারে একটি অগ্রণী ভূমিকা পালন করেন। এর অনেক পরে 1891 সালের শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এর 3 বছর পর 1894 সালের 7ই পৌষ দেবেন্দ্রনাথের দীক্ষা গ্রহণের দিনটি স্মরণে এবং ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার সাম্বৎসরিক উদযাপন উপলক্ষে ব্রাহ্ম মন্দিরের উল্টো দিকে একটি ছোট মেলা শুরু হয়, যার নাম ছিল পৌষ উৎসব। এই মেলাটি আয়োজন করেন শান্তিনিকেতন ট্রাস্টডিড। যদিও শান্তিনিকেতনে আয়োজিত পৌষ মেলায় কোনোদিনই দেবেন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন না। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলার স্থানে স্থানীয় বাউল সঙ্গীত, হস্তশিল্প এবং গ্রাম বাংলার লোকশিল্পী কারিগরদের যুক্ত করে মেলাটিকে একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসবের রূপদান করেন। তখন থেকে মেলাটির নাম হয় পৌষ মেলা। বর্তমানে মেলাটি শান্তিনিকেতনের ছাতিমতলা থেকে পূর্বপল্লীর মাঠে স্থানান্তরিত হয়েছে। আকারে এত বড় মেলা পশ্চিমবঙ্গে বোধহয় খুব কমই বসে। শিল্প সৃষ্টির এক বিপুল সংখ্যক পসরা নিয়ে আয়োজিত হয়েছে এই মেলা। আমার সবচেয়ে পছন্দের এই পটচিত্র শিল্পের বিরাট সংগ্রহ নিয়ে উপস্থিত ছিল শিল্পীরা। শান্তিনিকেতনের সাথে রবীন্দ্রনাথ ও অন্যান্য বিদ্বজ্জনেদের দুর্লভ কিছু চিত্রের প্রদর্শনী হয়েছে একটি স্থানে। মেলায় বিভিন্ন খাবার দোকানের মধ্যে আমাদের সবচেয়ে ভালো লাগলো এই পিয়ারা চাট। পৌষ মেলায় বিশ্বভারতীর বইয়ের স্টল থাকবে না, এটা হতেই পারে না। সংগ্রহ করলাম বেশ কিছু বই।
এত রকমের শিল্পকর্মের স্টল এই মেলায় হয়েছিল যে কোনটা ছেড়ে কোনটা সংগ্রহ করব তা ভেবে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। পৌষ মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাউল ফকিরদের সঙ্গীত। মেলার মূল সাংস্কৃতিক মঞ্চে একদল বাউল ফকিরের গানের মূর্ছনায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। এই ট্রিপের প্রধান উদ্দেশ্য পৌষ মেলা দেখা হলেও পরের দিন একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। প্রথমেই পৌঁছে গেলাম ৫১ পীঠের অন্যতম কঙ্কালীতলার মন্দিরে। সকাল সকাল পুজো দিয়ে মনটা বেশ খুশিতে ভরে উঠল। মন্দিরের চারপাশটা সাঁওতালি নাচ গানে ভরে উঠেছে। ছোটখাটো বেশ একটা মেলাও বসে গেছে চারিদিকে। কঙ্কালীতলার মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কোপাই নদী। এই ক্ষীণ তটিনীকে দেখলেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটির কথা মনে পড়ে যায়। নদীর অপর পারে নির্জনতা দেখলেই মনে হয় ওই তো বনোয়ারি, করালি, পাখি, সুচাঁদরা ঘুরে বেড়াচ্ছে কোপাইয়ের চরে। সত্যি কোপাই নদী ঠিক যেন কাহার কন্যা। মেলার প্রচণ্ড ভিড়ের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দিকে নো এন্ট্রি ছিল বলে যাওয়া হলো না। তাই পৌঁছে গেলাম বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে। জায়গাটা বেশ নিরিবিলি। বর্তমানে শান্তিনিকেতন ভ্রমণে আরেকটি নতুন গন্তব্য যুক্ত হয়েছে। সেটি হলো সৃজনী শিল্পী গ্রাম। অসাধারণ শিল্পকর্ম দিয়ে সাজানো একটি কৃত্রিম গ্রামের সৃষ্টি আমাদের সত্যিই মুগ্ধ করে। চারিদিকে শুধুই শিল্পের ছড়াছড়ি। এরপর পৌঁছালাম আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টে। পৌষ মেলার বিরাট প্রাঙ্গণ এবং বিশাল সংখ্যক মানুষের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই জন্য মেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বোলপুর পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের জন্য একটি আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, যাতে লেখা ছিল শিশুর নাম, ঠিকানা ও অভিভাবকের নাম, ফোন নাম্বার। কোনোভাবে কোনো শিশু যদি হারিয়ে যায় তাহলে খুব সহজেই সেই শিশুটিকে আইডেন্টিফাই করা যাবে। এরপর পৌঁছে গেলাম সুরুল রাজবাড়িতে। বনেদি স্টাইলে ফটোশ্যুটের সুন্দর স্থান এটি। সবশেষে একবার সোনাঝুরি হাটে ঢু না মারলে কি হয়, তাই সোনাঝুরি হাটে কিছুক্ষণ কাটিয়ে আবার বাড়ি ফেরার পালা। এক রাশ বিষণ্ণতা নিয়ে চড়ে পড়লাম রামপুরহাট এক্সপ্রেসে। তবে পৌষ মেলায় এসে একটা অভিজ্ঞতা হলো। এই সময় বেশিরভাগ রাস্তায় কিন্তু নো এন্ট্রি থাকে। প্রচণ্ড ভিড়ের জন্যই এই ব্যবস্থা।
তাই ঘোরার সময় একটু বেশিই লাগলো। শান্তিনিকেতনে এর আগে অনেকবার এসেছি, তাই যে যে স্থানগুলি ঘুরতে পারলাম না তার জন্য খুব একটা খেদ রইল না। ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।